প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা পারমাণবিক নিউক্লিয়াস পড়িয়েছি। 3টে পার্ট অলরেডি আমরা আপলোড করেছি ইউটিউবে। এটা 4র্থ পার্ট। এর ডেসক্রিপশন বক্স দেখবে, গত 3টে পার্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আমরা আলফা বিঘটনের সূত্র, বিটা বিঘটনের সূত্র এগুলো করেছি। তেজস্ক্রিয়তার আরও কিছু সূত্র আমাদের আছে। এটা তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র। একটু দেখে নাও, একটা তেজস্ক্রিয় নমুনা, ধরো ইউরেনিয়াম 238, এটা আমার কাছে 1 গ্রাম আছে, মানে কতগুলো পরমাণু আছে, এবং 10 গ্রাম আছে। তাহলে 10 গ্রামে পরমাণু সংখ্যাটা নিশ্চয়ই বেশি থাকবে। তো তেজস্ক্রিয় বিঘটনের সূত্র বলছে যে পরমাণু যেখানে বেশি থাকবে সেইখানে বিঘটনের হার বেশি হবে। তার মানে সূত্রটাকে আমি 1 গ্রামের থেকে 10 গ্রামে যেহেতু পরমাণু বেশি আছে, ওখানে বিঘটনের হারটা বেশি হবে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কোনো তেজস্ক্রিয় নমুনার বিঘটনের হার সেই সময়ে উপস্থিত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তা আমি ধরে নিচ্ছি শুরুতে টি সমান 0, শুরুতে কোনো তেজস্ক্রিয় নমুনাতে উপস্থিত পরমাণু হচ্ছে N0। টি সময়ে উপস্থিত পরমাণু হচ্ছে, যখন টিটা টি, সময়টা টি, তখন উপস্থিত পরমাণু N। তাহলে ডিএনডিটি ভ্যারিজ এজ N। সেই সময় উপস্থিত বিঘটনের হার সেই সময় উপস্থিত পরমাণু সংখ্যার সমানুপাতিক। এখানে একটা মাইনাস দেবে কেন? দেখো, যত সময় অতিক্রান্ত হবে ততই উপস্থিত পরমাণু কমে যাবে। তো এটা ফিজিক্সের নিয়ম, একটা বাড়লে যদি একটা কমে যায়, এখানে মাইনাস দেব। ব্র্যাকেটে সেই কথাটা লিখবে, সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপস্থিত পরমাণু কমে। এবার এই ভ্যারিজেস থেকে ইকুয়াল টু করো, ডিএনডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। এই ল্যামডাটা কি লিখবে? বিঘটন ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক। এবার তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটা আমার এইখান থেকে তোমাকে প্রশ্নে পড়বে, তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটি প্রতিষ্ঠা করো, সূচকীয় সূত্রটি প্রতিষ্ঠা করো। তাহলে আমরা কি করব দেখো, ডিএন বাই এন করছি এখানে, সমান মাইনাস ল্যামডা ডিটি। এবারে আমরা এটাকে ডেফিনাইট ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন এখানে কি N0, যখন টিটা 0 থেকে টি, তখন এটা N0 থেকে N হয়েছে। এবার আমরা এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে দেবো, তাহলে আমার সূচকীয় সূত্রটা চলে এলো। এইটা আমরা জানো, লগ ই বেস ln n আর N0 সমান মাইনাস ল্যামডা টি, এটাও হবে টি আর 0। এবার এই লিমিটটা বসাবো আমরা, তাহলে ln n বিযুক্ত ln N0 মাইনাস ল্যামডা টি বিযুক্ত 0 আসছে এখানে। তার মানে পাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি আমরা, লিমিটগুলো। তার মানে ln n বিযুক্ত ln N0 ইজ ইকাল টু মাইনাস ল্যামডা টি। লগ এ বিযুক্ত লগ বি সমান লগ এ বাই বি। ln n বাই N0 সমান মাইনাস ল্যামডা টি। তাহলে n বাই N0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অতএব n ইজ ইকুয়াল টু N0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। n ইজ ইকুয়াল টু, এটা কি টি সময় পরে উপস্থিত পরমাণু সংখ্যা, এটা সময় যখন 0, টি সমান 0 সময়ে এটা হচ্ছে উপস্থিত পরমাণু সংখ্যা ওই তেজস্ক্রিয় নমুনাটাতে, এবং ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক বা বিঘটন ধ্রুবক, আর টিটার সময় আমরা বুঝলাম। এবার আমরা এই সূচকীয় সূত্রের থেকে অর্ধায়ু এগুলো বের করব। অর্ধায়ু সংজ্ঞা দাও। অর্ধায়ু মানে হচ্ছে যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনাতে প্রাথমিকের অর্ধেক সংখ্যক পরমাণু উপস্থিত থাকবে বা অবিঘটিত থাকবে। যত সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনার প্রাথমিকের অর্ধেক সংখ্যক পরমাণু অবিঘটিত থাকবে, সেই সময়টাকে বলা হচ্ছে অর্ধায়ু। তাহলে অর্ধায়ুর সঙ্গে ক্ষয় ধ্রুবক বা বিঘটন ধ্রুবকের সম্পর্ক বের করতে বলে এরপরেই। তাহলে আমরা অর্ধায়ুটাকে
বড় হাতের টি আকারে প্রকাশ করব। তাহলে আমরা বলে দেব এন সমান, এই সূত্রটা সাহায্য নেব, n0e⁻ তাহলে যখন n সমান n0/2 মানে প্রাথমিকের অর্ধেক, তখন টি সমান অর্ধায়ু বড় টি বসাবো এখানে। তার মানে এর জায়গায় বসাবো n0/2 সমান e⁻, আর এটাকে টি লিখতে পারি না, বড় টি লিখতে হবে। এবার আমরা এখানে একটা n0 আছে, n0টা কেটে দিলাম, তাহলে 2 দিয়ে দিলাম এটাকে, সমান e⁻λt, মানে এটাকে 1/টাকে মাইনাসটা তোলার জন্য করলাম, উভয় পক্ষের এবারে লগ নেব, তাহলে log 2 হয়ে যাচ্ছে, ln2 = λt, অতএব t ln2/λ, এইটা সম্পর্ক। আবার ln2-র ভ্যালুটা 0.693/λ, এই সম্পর্কটা হয়ে গেল। এবারে অর্ধায়ু যত সময় পরে, এই অর্ধায়ুর মান বিভিন্ন তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন। যেমন ধরো আমার যদি C14 দাও, এর অর্ধায়ু 5600 বছর। আবার ইউরেনিয়াম 238, এর অর্ধায়ু 450 কোটি বছর, 450 কোটি বছর। আবার তোমরা যদি রেডনের অর্ধায়ু ভাবো, সেটা হবে 1600 বছর। মানে বিভিন্ন তেজস্ক্রিয় নমুনার অর্ধায়ুর মানটা ভিন্ন রকম, আবার কয়েকটা আবার কয়েক সেকেন্ডও হয়। যাই হোক, এবারে আমরা চলে আসব অর্ধায়ু এবং বিঘটন ধ্রুবকের সম্পর্ক পেলাম। এবার হচ্ছে গড় আয়ু। দেখো, কোনো একটা তেজস্ক্রিয় নমুনাতে পরমাণুগুলো ভাঙার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কোনো পরমাণু হয়তো ভাঙছেই না, আবার কোনো পরমাণু দ্রুত ভাঙছে। সেই জন্য কোনো একটা পরমাণুর আয়ু অন্য একটা পরমাণুর থেকে আলাদা। এই জন্য বিজ্ঞানীরা গড় আয়ু এই কথাটা নিয়ে এসছেন। গড় আয়ু কি? গড় আয়ু হচ্ছে যে সময় পরে, মানে যত সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনাতে প্রাথমিকের 1/e ভাগ পরমাণু অবিঘটিত থাকবে, সেই সময়কালকে বলা হয় গড় আয়ু। আমরা গড় আয়ুটাকে T⁻ লিখব। তাহলে প্রাথমিকের 1/e ভাগ, তার মানে প্রাথমিকটা ছিল আমার n0, তাহলে n0/e এতটা যখন উপস্থিত থাকবে, সেইটাকে বলা হচ্ছে গড় আয়ু। আমরা এবারে গড় আয়ুর সঙ্গে অর্ধায়ুর সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে গড় আয়ুর সঙ্গে বিঘটন ধ্রুবকের প্রতিষ্ঠা করব, আর বিঘটন ধ্রুবকের পেয়ে গেলে তো আমরা জানি ln2/t সমান এটা। দেখো, তাহলে আমরা সেই সূত্রটাই নিব, সূচকীয় সূত্র n0e⁻λt, এই সূত্রটা। দেখো, nটা যখন n0/e, তখন এটা n0e⁻λt বার। এবারে n0টা কাটবো, ই লিখবো, তারপরে একদম স্টেপটা একটু জাম্প করছি, ln e সমান λt বার। তার মানে log e মানে 1, তার মানে t বার হচ্ছে 1/λ। মনে রাখবে, ক্ষয় ধ্রুবক যেটা, তার অন্য হয়েছে। তার মানে ক্ষয় ধ্রুবকের তাহলে সংজ্ঞাটা কি হলো দেখো, এই এককটা কি হবে? ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। এইটা তো একটা সময়, তার 1/, আছে এখানে। তার মানে ডিসইন্টিগ্রেশন কতগুলো ভাঙছে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে বা প্রতি এটাতে। আচ্ছা, এটা মানে এর মাত্রাটা হবে T⁻, কার? ক্ষয় ধ্রুবকের ল্যামডার মাত্রাটা হবে এটা। এরপরে চলে আসবো আমরা, এটা আমরা পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। টি মানে অর্ধায়ু, হাফ লাইফ, এটা পেয়েছি ln2/λ পেয়েছি, আর 1/λ সমান t বার, মানে গড় আয়ু। অতএব ln2t বার, এটা এর সম্পর্ক। আবার দেখো, যদি আমরা এখানে ওই যে সূচকীয় সূত্রটাতে পেলাম, ওখান থেকে আমরা যদি 1/λ টি এর স্থলে, তাহলে আমরা 1/e অংশটা পেয়ে যাব, মানে সংজ্ঞাটা আমরা পেয়ে যাব। ওটাও একটা অন্য পদ্ধতিতে করার চেষ্টা করছি। দেখো, আমার সূত্রটা ছিল n n0e⁻λt। এই টিটাকে যদি আমরা গড় আয়ু, টি অ্যাভারেজ ধরি, মানে টি বার, তখন আমরা দেখব এনটা কত। নিশ্চয়ই n0/e হবে,
দেখো এই টি বার যদি এটাকে ধরি, টি বার মানে 1/λ, এই দেখো 1/λ, তাহলে ল্যামডাটা কেটে গেল। তার মানে এন সমান n0 বাই ই, এটা 1 e⁻⁻1 হচ্ছে মানে বাই ই। তার মানে 1/λ সময় পর উপস্থিত পরমাণু সংখ্যা প্রাথমিকের 1/e অংশ হবে, মানে সেই সময়কালটাকে বলা হচ্ছে গড় আয়ু। এবার তেজস্ক্রিয় যে আইসোটোপ বিভিন্ন রকমের আছে তার ব্যবহার, তাহলে প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপগুলির ব্যবহার। দেখো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার বিশেষ করে আমাদের চিকিৎসা ক্ষেত্রে এর বহুল ব্যবহার আছে। যেমন ধরো আমরা জানি আয়োডিন 131 গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এই আইসোটোপটা, তেজস্ক্রিয় আইসোটোপ। যেমন ধরো ফসফরাস 32 রক্ত এবং মস্তিষ্কের ক্যান্সার রোগের ক্ষেত্রে বা কোনো স্থানে রক্ত চলাচল ঠিক হচ্ছে কিনা তখন ফসফরাস 32 এই তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয়। কোবাল্ট 62 এখান থেকে এর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সার রোগের চিকিৎসায় রে দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তোমরা জানো অনেক ক্যান্সার রোগীকে রে দেওয়া হয়। এই কোবাল্ট 62 থেকে নির্গত, নিউক্লিয়াস থেকে নির্গত গামা রশ্মি এই কাজটা করে। এগুলো সব চিকিৎসা গেল। এবারে দেখো তেজস্ক্রিয় সূচক হিসাবে, তেজস্ক্রিয় সূচক হিসাবে এটা বহুল ব্যবহার আছে। তোমরা পড়েছো উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, তাহলে এই বিক্রিয়ার পরে এই বিক্রিয়া, এই বিক্রিয়ার পরে এই বিক্রিয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি উদ্ভিদ যখন সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে তখন C14, এটা তেজস্ক্রিয়, কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ, এটাও গ্রহণ করছে। এবারে এই C14টা উদ্ভিদের বিভিন্ন স্থানে পর 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 যাচ্ছে। তখন উদ্ভিদ কেন, প্রাণীদের ক্ষেত্রেও একই ঘটনা, তাহলে যাচ্ছে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া বা উদ্ভিদের বিভিন্ন প্রণালী কিভাবে সংগঠিত হচ্ছে এটা সূচক আকারে দেখার জন্য আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করব বা করি। এবার পৃথিবীর বয়স নির্ণয় C14 আইসোটোপটা ব্যবহার করা হয়। চতুর্থত দেখো পুরাতাত্ত্বিক কাঠের বয়স নির্ণয়। ধরো একটা উদ্ভিদ মাটি চাপা পড়ে গেছে, কয়লা হয়ে গেছে, এটা কত বছর আগের ঘটনা, এইটা বয়স নির্ণয়, এটাকে বলে রেডিও কার্বন ডেটিং। এখানেও কিন্তু C14টা ব্যবহার করা হয়। এর অর্ধায়ু একটু আগেই বলেছি 5600 বছর হয়েছে। দেখো কিভাবে করে, একটু ছোট্ট করে বলছি। ধরো একটা উদ্ভিদ মাটি চাপা পড়ে গেছে, যখন সে উদ্ভিদের প্রাণ ছিল তখন তো সে সালোক সংশ্লেষ করেছে, বাতাস থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড নিয়েছে, কার্বন ডাইঅক্সাইড নেওয়া মানে C14 অক্সাইডটাও নিয়েছে এবং সে শারীরবৃত্তীয় ক্রিয়া সংগঠিত করেছে এবং সে আজ মাটি চাপা পড়ে গেছে। মাটি চাপার পরে এখন এই মুহূর্তে অনেক দিন আগে মাটি চাপা পড়েছে, তো আমরা মাটি খুঁড়ে সেই অংশটা কিছু একটু উদ্ভিদের অংশ পেলাম। পাওয়ার পরে ওখানে এখন C14 কতটা আছে দেখবো ওই উদ্ভিদটার মধ্যে, মানে মাটি চাপা উদ্ভিদটার মধ্যে, আর বাতাসে কতটা আছে। ধরো সেইটা মানে বাতাসে থাকার 1/8 অংশ আছে সেই প্রাণীটার মধ্যে, মানে সেই উদ্ভিদটার মধ্যে। আচ্ছা 1/8 মানে কতগুলো অর্ধায়ু? প্রথম অর্ধায়ুতে হাফ হবে, দ্বিতীয় অর্ধায়ুতে 1/4, তৃতীয় অর্ধায়ুতে হবে 1/8। তার মানে 3টা অর্ধায়ু অতিক্রম করেছে। একটা অর্ধায়ু অতিক্রম করতে 5600 বছর লাগে, তাহলে ওই উদ্ভিদটা 5600 × 3 সমান 0 0 3 6 18, 3 5 15 15 16,800 বছর আগে ওটা মাটি চাপা পড়েছিল। তার মানে ওই সময়কালটা কিন্তু নির্দেশ করছে। এটাকে বলছে রেডিও কার্বন ডেটিং। বিভিন্ন পৃথিবীর বয়স নির্ণয়ে, যেমন ইউরেনিয়ামের আইসোটোপটা পৃথিবীর বয়স নির্ণয়ে এটা ব্যবহৃত হয়। তারপরে সবথেকে বড় যে কাজটা এর, যে শক্তি উৎপাদনে কিভাবে আমরা জানি, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, এগুলো আমরা ক্লাস
টেনে পড়েছি। নিউক্লিয় বিভাজনে আমরা শক্তি পাই ইউরেনিয়াম 238কে 235কে নিউট্রন দ্বারা আঘাত করে, এটা আমরা করি এবং শক্তি পাই, এবং বিভিন্ন পারমাণবিক, তার মানে কি ইউরেনিয়াম 235 এটা তো তেজস্ক্রিয় আইসোটোপ। আমরা তো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নির্ণয় করতে বসেছি বা লিখতে বসেছি। তার মানে এখানে ইউরেনিয়াম 35 থেকে যে শক্তি পাওয়া যায়, আমরা পরে ডিটেলসে আলোচনা করব কতটা শক্তি পাওয়া যায়। যাই হোক, এখানে শক্তি উৎপাদনে বিভিন্ন শিল্প কারখানায় এটি ব্যবহার করা হয়। এবার তেজস্ক্রিয় সূচকের সূত্র, লেখচিত্রটা দেখো, উপস্থিত পরমাণু এবং কিভাবে হচ্ছে দেখো, একটু লেখচিত্রটা আঁকছি আমরা। লেখচিত্রটার নিয়ম হচ্ছে এই সাইডটা দিলেও এই সাইডে কিন্তু মিলাবে না, হয়েছে? দেখো, উপস্থিত পরমাণু সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে বিঘটনের হার এবং উপস্থিত পরমাণু সংখ্যা, হয়েছে? এটা এইদিকে সময়, হয়েছে? আর উপস্থিত পরমাণু সংখ্যা যদি করো, একটা জিনিস দেখো, যে কোনো এইভাবে এই দিকটায় কখনোই মিলাবে না, এটা খেয়াল করবে। আর অর্ধায়ু এখান থেকেও পেতে পারো লেখচিত্র থেকে, হয়েছে? এটা একটু দেখবে। এবার আমরা নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন একটু দ্রুত পড়ব, কারণ ক্লাস 10-এ এই নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন পড়ার সময় পড়ব। এটা আমরা ক্লাস 10-এ পড়েছি। আমরা এখানে প্রথমে আমরা জানব যে কোনো একটা বিক্রিয়ার কিউ সংখ্যা জিনিসটা কি। ধরো নিউক্লিয় বিক্রিয়ার কিউ সংখ্যা A+B = C+D। তো এদিকের মোট ভর এবং এদিকের মোট ভর এই দুটো রকম ভেদ থাকে, মানে আলাদা আলাদা হয়। এই ভরটাই শক্তিতে রূপান্তরিত হয়, এইটাই বলা হচ্ছে কিউ সংখ্যা। এই কিউ সংখ্যা ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। যদি ধনাত্মক হয় তাহলে তাপ মোচি হবে, মানে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপাদন করবে। আর যদি তাপ ঋণাত্মক হয় তাহলে ওই নিউক্লিয় বিক্রিয়াটা তাপগ্রাহী হবে। যাই হোক, আমরা এই নিউক্লিয় বিক্রিয়াগুলো মোটামুটিভাবে আমরা নিউক্লিয় বিভাজন, সংযোজন এগুলোই আমরা পড়বো এখানে। আর কিছু নিউক্লিয় বিক্রিয়া আছে, এটা পড়ার জন্য আগে আমাকে যেটা জানতে হবে তাপীয় নিউট্রন। তাপীয় নিউট্রন কি? তাপীয় নিউট্রন, দেখো, এই তাপীয় নিউট্রন হচ্ছে যে নিউট্রনের গতিশক্তিটা, শক্তিটা 10⁻⁻² ইলেকট্রন ভোল্ট এর কাছাকাছি, মানে খুবই কম, সেটাকে বলা হচ্ছে তাপীয় নিউট্রন। এই তাপীয় নিউট্রনের সাহায্যেই এই ইউরেনিয়াম 235কে ভাঙা হয়। আমরা আগে আলোচনা করেছি এটা, যে ইউরেনিয়াম 235 এর ভর সংখ্যা বেশি বলে এর নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির পরিমাণ কম হয়, সেই জন্য এটাকে ভাঙা সহজ হয় এবং অত্যন্ত ধীর গতি সম্পন্ন এই তাপীয় নিউট্রন দ্বারাই এই নিউক্লিয়াসটাকে ভাঙা যায়। আগামী ভিডিওতে আমরা এই নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন এবং কিউ সংখ্যা নিয়ে ডিটেলস আলোচনা করব। থ্যাংক ইউ।